ধর্ষণ আমি যে চোখে দেখি শাহরিয়ার ভাই সেই চোখে দেখে না। কারণ ধর্ষণ আমি একটা ইউটিউবে দেখলাম, শাহরিয়ার ভাই বলতেছে যে মাদ্রাসা মক্তবে যেসব বলৎকার করা হয়, ধর্ষণ করা হয়, 12 রাকাত নামাজ পড়লেই এটা পাপ মোচন হয়। আচ্ছা, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি তো জামাতের নায়েবে আমির, তিনি তো বলছেন ধর্ষণের পরকীয়া করা উত্তম। এগুলো তো বলছে বললে খুবই নিন্দনীয়। শোনেন, এই যে মাদ্রাসা মক্তবে এখন বলৎকার, রেপ এগুলো মহামারী আকার ধারণ করে গেছে। এবং জামাত দুই একটা হয়তো টোকেন, দুই একটা শাস্তি দিয়ে, কিন্তু এটার ব্যাপারে কোনো কথা বলে না, তো কথা বলতেছে না, তো জামাতের লিডারশিপ থেকে কোনো কথাই বলতেছে না। যেমন ধরেন চাঁদাবাজির অভিযোগ আছে, হ্যাঁ চাঁদাবাজি মহামারী, বলৎকার তো এখন সবচেয়ে টপ পথর বাংলাদেশে, বলৎকার এবং আপনার রেপ করা, ধর্ষণ করা, এটা একটা মহামারী আকার ধারণ করে গেছে। এইটাকে তো সমাজ ঠেলে দেওয়া যাবে না, যারা করে তাদেরকে শর্ট করছে। আপনি বলেন যে দেখেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, তখন এসিড থ্রোয়িং হতো, তো উনি আইন করলেন মৃত্যুদণ্ড যাবজ্জীবন, আইন প্রয়োগ করলো, এখন আছে কোনো এসিড থ্রোয়িং নাই। আইন করে এই ধর্ষণের ব্যাপারে যদি ওরকম কঠিন আইন না থাকে, আইন করা উচিত। সংসদ বসে আইন করতে পারে না, কারণ সংসদে গেছে, আমি দেখি জামাতের লোকরা তো সব ভিতরে ভিতরে মুক্তিযুদ্ধ হইতে চায়। হ্যাঁ, প্রশ্ন করলে মুক্তিযুদ্ধ কয়, আমি কি, আমি তো জন্মগ্রহণ করি নাই। আবার কয় আমি শিশু মুক্তিযোদ্ধা, আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল, আমার চাচা মুক্তিযোদ্ধা ছিল, অথচ হাতে জন্মই গ্রহণ করছে 88 সালে। বলেন কেমনি হয় মুক্তিযোদ্ধা, বলেন? তো এই জন্যই বলছি যে এখন জামাতের সবগুলো লোকের হয় ডিফেন্সিভে চলে গেছে, যে তাদেরকে ওই ইয়ে করা হয়, স্বাধীনতা বিরোধী বলা হয়, মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বলা হয়। এই জন্য একটা দুর্বলতা দাঁড়াইছে, আমাদের এখন মুক্তিযোদ্ধা হতে হবে। পার্লামেন্টের দ্বারা মুক্তিযোদ্ধা বলে যে আমি মুক্তিযোদ্ধা, চাচা মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা। শাহরিয়ার ভাই তো কয় আমার বাপের মুক্তিযুদ্ধ ছিল, চাচার মুক্তিযুদ্ধ। তারা কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি দুর্বল আছে, কিন্তু স্বীকার করেন না, স্বীকার না। এইটাই তো পলিটিক্যাল স্টান্টবাজি। আমার মনে হয় যেটা স্বীকার করেন সেটা করে ফেলেন, সমস্যা কি? আচ্ছা, আমরা ধর্ষণ অপরাধ নিয়ে কথা বলছিলাম, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে, একটু তো আপনি নিয়ে আসলেন যে মাদ্রাসায় যে ধর্ষণ হচ্ছে সেটা বন্ধ করা উচিত, কিন্তু আমি জানতে চাইছিলাম যে এই অপরাধটা, এটা তো গুরুতর একটি অপরাধ, সেই অপরাধকে রাজনীতিবিদরা যদি সমানভাবে না দেখে, অপরাধকে সমানভাবে ট্রিট না করে, নিজেদের দলের কেউ অপরাধী হলে যদি তার পক্ষে দাঁড়িয়ে যায় নিয়ে বিনিয়ে, সেটা হলে তো আসলে অপরাধ থেকে আমরা কখনো মুক্ত হব কিনা, আপনি কি সেরকমটা দেখেন? আমি যেমনটা শুরুতেই প্রশ্ন করেছিলাম যে আমরা অনলাইনে দেখছি যে যেন এমনটাই মনে হচ্ছে যে ধর্ষকের পক্ষে এক ধরনের কথা বলা হচ্ছে। শুনেন, আমি ভিডিও রাখি, অনেক ভিডিও ধরা আছে, কিভাবে মাদ্রাসা মক্তবে শিশুদেরকে অত্যাচার করা হয়, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর। প্রত্যেকটা প্রতিষ্ঠানে নজরদারি করা উচিত এবং সিসি ক্যামেরা লাগায় দেওয়া উচিত এবং এটার কঠিন বিচার করা উচিত। আইন না থাকলেও আইন তৈরি করা, উনি ভালো জানে যে ধর্ষণ করলে, বলাৎকার করলে কি হয়। আইন না থাকলে আইন করা উচিত, এদের সাথে সাথে ঝুলায়, শর্টকাটে, যে রামেসা হত্যা মামলা হয়েছে না, ওইভাবে মামলা করে শর্টকাট। ভাই বলুক এটা। ওকে, ইতিহাস পর্যালোচনা যেতে চাই না, সেগুলোতে পর্যালোচনা যেতে চাই না। আমার অন্য তাকে কেন আপনি চাচ্ছেন, তাই কেন আলাদা করলে? একটু আগে যখন বললেন না মাদ্রাসা এবং সব জায়গায় এক হওয়া উচিত, সো প্লেইং ফিল্ডটা সব জায়গায় এক হওয়া উচিত। যেটা আপনি বলেছেন সেই বিষয়ে আমি হত্যা করছে তাকেও করেন, যে বাঙালিকে করছে তাকেও করা উচিত না, কিন্তু সেটা কেন চাওয়া হচ্ছে? আপনার নানান ইন্ডিয়ার অদৃশ্য ইয়াতে ইশারাতে আপনি আপনার যুক্তিতে নানান ভাবে বলেন যে এই যে স্বাধীনতা যুদ্ধ, এটার বিপক্ষে যে অবস্থানটা ছিল, সেই অবস্থানটা কেন ছিল সেটা জাস্টিফাই করতে চান, আপনি সত্য বলতে চান, কিন্তু আবার সেটা আমরা জামাতের অবস্থান, এটা এর আগেও আমরা বিভিন্ন ভাবে আমরা শুনেছি, বুঝতেও পারি। কিন্তু সম্প্রতি আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ওন করার যে বিষয়টা, সেটা নিয়ে আসলে আমার প্রশ্ন ছিল। এই প্রসঙ্গে আমি এম এ আজিজ, আপনি যদি কিছু অ্যাড করতে চান অবশ্যই করবেন, যে প্রসঙ্গগুলি আসলে যে কথাগুলি ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন, আপনার মন্তব্য শুনি। দেখেন, আপনি তো জ্ঞান আছে, আপনি বড়। তখন বিষয়টা হচ্ছে যে একটা সাঁতার মানুষ জানে না যে তাকে পুকুর পানিতে ফেলে দিলে যা অবস্থা হয়, জামাতের নেতাকর্মীদের একই অবস্থা হয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ভাবে যে আমি কেন মুক্তিযোদ্ধা হইলাম না, এই জন্য কয় আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধা, আমার চাচা ছিল, ইয়ে ছিল, সে ছিল। আসলে মনে মনে কিন্তু লালন করে যে মুক্তিযোদ্ধাই ভালো, হ্যাঁ রাজাকার ভালো না। কিন্তু ওই কথাটা
স্বীকার করে না, তারা ওই জায়গাটাই স্বীকার করে যে যেমন বলতেছে শাহরিয়ার ভাই যে মুক্তিযুদ্ধের চিন্তাই করে নিছে। আমি কিন্তু আগে ক্লারিফাই করছি যে 3 তারিখে পাকিস্তান ভারত যুদ্ধ ঘোষণা হয়, তারপরে পাকিস্তান এসে ঢুকে পড়ে, যুদ্ধের ভিতরে সরাসরি সক্রিয় হয়। হ্যাঁ, তারপরে এসে আপনার পাকিস্তানি সোলজার সারেন্ডার করে। সেখানে সারেন্ডার ডকুমেন্ট আমার কাছে আছে, অরিজিনাল ডকুমেন্ট। হ্যাঁ, সেখানে তো তাই ওই সময় তো স্বাক্ষর করে গেছে, আপনার উভয় পক্ষ স্বাক্ষর করেছে যে অক্সিলারি ফোর্স সহ সারেন্ডার করবে। অক্সিলারি ফোর্স কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে রাজাকার কিন্তু অক্সিলারি ফোর্স না, তারা হলো গরিব দুঃখী ছিল, চাকরি করছে, তারা চাকরি করছে। অক্সিলারি ফোর্স রাজাকার, আল বদর, আল শামস এরা, তারপরে জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলাম, তারা যারা ওই মুক্তিযুদ্ধকে সরাসরি পাকিস্তানিদেরকে সহযোগিতা করছে। তো সুতরাং আমি বলবো যে আমি যেটা বললাম যে এখন ইসরায়েল তো তাদের লেবাননে বোম মারে, ট্রাম্পের কথা শুনতেছে না, ট্রাম্পকে বলে বেঈমান বলতেছে, তো বলতেছে কারণ ট্রাম্প জানে যে ইসরায়েলের নেতানিয়াহু জানে এই যুদ্ধে এগ্রিমেন্ট হয়ে গেলে সে নাই, সে ক্ষমতা নাই, কারণ তার ওখানে সুপ্রিম কোর্টের রায় আছে, তো সে তো আর নাই, সে সুতরাং যার যার ইন্টারেস্ট শেষে করে। এখন জামাত ইসলাম যেটা হচ্ছে যে আমাদের দেশে, আমি লিখেছিও যে একটা রিকনসিলিয়েশন হওয়া দরকার এই দেশে শান্তির জন্য, কিন্তু জামাত তো ওই জায়গায় আসে না। জামাতের আমির এই আমির বলছে, কইছে না একবার চাপ হচ্ছে, মাপ চায় না, মাপ চায় না। আমার কথা হলো যে গণহত্যার তো মাপ হয় না এক, কিন্তু ওনার তারপরে বলছে যদি কারো মনে দুঃখ লেগে থাকে, দুঃখ দিয়ে থাকে, তাহলে আমরা মাপ চাই, এটা তো শর্তযুক্ত হয় না। তো সুতরাং আমার কথা হচ্ছে বাংলাদেশে রাজনীতি করবেন, বাংলাদেশে খাইবেন, বাংলাদেশে পেশাব করবেন, হাঁটবেন, বাংলাদেশ মানবেন না, পাকিস্তানে পাঠান, নাহলে বিহারি ক্যাম্পে চলে যান। পাকিস্তান বাংলাদেশে মানলে, বাংলাদেশে রাজনীতি করলে তো বাংলাদেশকে মানতে হবে। তো বাংলাদেশের ওই যে এখন অপোজিশনে থাকেন কেন, আবার পার্লামেন্টে দ্বারা কোন কেন আমি মুক্তিযোদ্ধার সন্তান? হ্যাঁ, আরে বাইরে আপনার বাপই তো জন্মগ্রহণ করে নাই, আপনি মুক্তিযোদ্ধার সন্তান হইলেন কেমনে? হ্যাঁ, আর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তো কয় আমি শিশু মুক্তিযোদ্ধা, পার্লামেন্টে কইছে, এটা আমার কথা না, পার্লামেন্টে কইছে। তো আবার কি, তো তার মানে মনের ভিতরে মুক্তিযোদ্ধা মনে করে, তারা ওই চাপের মধ্যে আছে, তারা মনে করে মুক্তিযোদ্ধা ভালো, কিন্তু স্বীকার করে না, তাহলে তো আমাদের রাজনীতি থাকে না। এই জি, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, এখনো করছেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে আপনি জানেন যে 16ই জুন সংবাদ মাধ্যমে, এটা গণমাধ্যমের কালো দিবস, এবং আজকের এই দিনে 75 সালে গণমাধ্যমের কণ্ঠরোধ করে সরকারের অধ্যাদেশ জারি করা হয়, মাত্র 4টি পত্রিকা রেখে সবগুলো পত্রিকা বন্ধ করা হয়। একটু সংক্ষেপে বলবেন যে আসলে আমরা কিরকম গণমাধ্যম এখন পেয়েছি, গণমাধ্যম কতটুকু মুক্ত? আমরা আজকে তথ্য প্রতিমন্ত্রীকে বলতে শুনলাম যে সরকারের ভালো কাজ সামনে আসে না, খুব ছোট প্রত্যন্ত অঞ্চলের কোনো ছোট অপরাধ থাকলেও সেটাই খুব ফলাও করে প্রচার করা হয়। তো আপনাকে শুনে আমিও ছিলাম, উনি কিন্তু ওই সমস্যা হলে নিউজের একটা অংশ আছে, আর একটা অংশ আসে না। ওনারা বলছে যে আপনারা সমালোচনা করেন, গঠনমূলক সমালোচনা করেন, সরকার যে ভালো কাজ করে সেটাও তুলে ধরেন, এইটা বলছে। শুধুমাত্র সরকারের ভালো কাজটা বলে নাই, কিন্তু উনি দুটোই বলছেন। তো আমার বক্তব্য হলো যে ধরেন ওই সময় যে বাকশাল করলো 75 সালে, বাকশাল করার পরে যে পত্রিকা বন্ধ করা হলো 16 জনে, এটা হলো যে তখন একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য, যাতে কোনো পত্রিকা না থাকে। ওই 4টে পত্রিকা ছিল, এটা কিন্তু পত্রিকা ছিল না, বাকশালের মুখপাত্র হিসেবে ওই 4টে পত্রিকা রাখা হয়েছিল, ওটা কিন্তু পত্রিকা না। এটা এখানে ওইটাই ওই দিন থেকেই দেশের গণমাধ্যমের স্বাধীনতা চলে গেছে, এটা হলো আমার ধারণা, আমার বক্তব্য। পৃথিবীতে কোনো দেশ উন্নত হতে হলে স্বৈরাচারে উন্নত হয়। চীন তো কমিউনিস্ট পার্টি গণতন্ত্র আছে, বলেন, উত্তর কোরিয়া গণতন্ত্র আছে, এই যে মিডিল ইস্টের যত দেশ আছে সব রাজা শাসিত, উন্নত না? আমাদের সে ধরি না। একমাত্র গণতন্ত্র দরকার হচ্ছে সাংবাদিকদের, যদি আপনি মুক্ত গণমাধ্যম চান। গণতন্ত্র ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা হতে পারে না। এখন বাংলাদেশের এখনো ওই পরিস্থিতি হয় নাই যে গণমাধ্যমের স্বাধীনতা পুরোপুরি ইয়ে করবে। তো এই জন্য আমি বলছি যে বলেই যে একটা সাংবাদিকদের গণতন্ত্র দরকার, কিন্তু শাসকের দরকার নেই। দেশ উন্নত করতেও দরকার পড়ে না। আপনি বলেন অনেক বিশ্বের অনেক দেশই আছে আমাদের সেই ধনী, কিন্তু আমরা গরিব হয়ে পড়ে আছি। দেশ 54 বছর স্বাধীন হয়েছে, 55 বছরে পড়ছে। আমরা বলি অনেক সূচকে আগাইছে, এটা ঠিক, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাইছি।
এখনো পর্যন্ত রাজনীতিতে আমরা কিন্তু অগ্রসর হতে পারিনি, খেয়াল করে দেখেন। প্রথমে একটা জিনিস বলি, রাজনৈতিক দল ঐক্যমত হলে আইন থাকলে সে আইনের প্রয়োগ হয়। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রামিসা, বাংলাদেশের ইতিহাসে। আপনি আইনের লোক, আমার মনে হয় যে আপনাকে আর বলার দরকার নেই, কিন্তু আমার মনে হয় নামটা আমরা না নেই, কারণ এখানে ভিকটিমের নাম না নেওয়ার একটা আইনগত ব্যাপার আছে। অবশ্যই অবশ্যই এটা আগে ছিল, আমরা ABC বলে বলতাম কখনো, এবং বাচ্চাদেরকে মেয়েদেরকে আমরা বলতাম না, কিন্তু এখন পেপার পত্রে এগুলো কিচ্ছু মানতেছে না, এটা অনাকাঙ্ক্ষিত। এনিওয়ে, আমি মাপ চেয়ে নিচ্ছি, আল্লাহ ওনার মেয়েটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা নাম বলি, আপা আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আসলে এটা আমাদের রিমাইন্ড করা উচিত, কারণ আমি দেওয়া উচিত না। তো আমাদের একটা মেয়ের আমরা কিন্তু বিচার সম্পন্ন করতে পারছি এবং 14 দিনের মধ্যে। এবং যদি বলা হয় যে বিএনপি সরকারের বড় সফলতা, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই 3 মাসের মধ্যে বাজেট টাজেট কিছু না, মনুষ্যত্ব মানবিক মূল্যবোধের যখন অবক্ষয় ঘটে তখন কিন্তু সমাজে এই অস্থিরতাগুলো সৃষ্টি হয়। এবং এই অস্থিরতার মধ্যে একটা কঠোর বার্তা দেওয়া, আইন আছে কিন্তু আইনের প্রয়োগ ছিল না, বছরের বছর পড়ে থাকতো। সেখানে 14 দিনের মধ্যে নিচে ট্রায়াল শেষ করে স্পেশাল বেঞ্চ হাইকোর্টে গিয়ে এই ডেথ রেফারেন্স শুনানি হচ্ছে। আমি খালি আপনাকে একটা জিনিস একটু মনে করায় দিই, ভাইয়ের এটা মনে থাকার কথা, সেটা হচ্ছে 1995 সালে দিনাজপুরে ইয়াসমিন নামটা আমি একটা বললাম, খালি রিমাইন্ড করে দিন, ইয়াসমিন বলে একটা মেয়ে কিন্তু এরকম একটা ঘটনা ঘটছিলেন এবং সে মারা গেছিলেন। আমার ফাঁসি চাই, এই বইটায় 143 পাতায় শেখ হাসিনা বলতেছে 20 লাখ, কাকে বলতেছে বলে দিচ্ছে, সেটা আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম উকিল সাহেবকে বলতেছে 20 লাখ টাকা নিয়ে যান, এটাকে যে করে হোক ইস্যু বানাতে হবে এবং খালেদা জিয়াকে পতন ঘটাতে হবে। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছে বিদায় নিয়ে টাকা নিয়ে বিদায় নিয়ে গেলেন। তো এটা লিখতেছে কে দেখেন, এই মুক্তিযুদ্ধ মতিউর রহমান রিন্টু জানে আছে, আর তারপর আসেন পরের পাতায় 145 নম্বর পাতায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1995 সালে বলতেছে হরতাল ডাকছে, সচিবেরা হেঁটে হেঁটে সচিবালয়ে যায়, বলছে যে সচিবকে তুমি, মানে শব্দটার জন্য আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, এই দেখেন উল্লঙ্ঘ করছে, উল্লঙ্ঘ করতে পারবেন, আমার পড়তে ইয়া হচ্ছে, তাকে প্রতিজনকে সে 20,000 টাকা করে দিল ছাত্রলীগের, যে যাও তোমার কাজটা এটা। তাহলে আজকে যে কথাটাই হচ্ছে, সমাজকে কিন্তু 17 বছর আমরা ভেঙে চুরমার করে দিচ্ছি। আমাদের মধ্যে মানুষত্ব মনোবদ্ধ বোধ, এই যে বলতেছেন ছেলে মেয়ে না, মাদ্রাসা স্কুল না, কারো না কারো সন্তান তোরে ভাই, আমার হোক আপনার হোক কারো সত্য, এবং এটাকে কোনোভাবে সমর্থন করার কোনো ইয়া নেই। তবে বলতে হবে এটা একটা মরণ ব্যাধি হয়ে গেছে, চাঁদার মতো এটা একটা ব্যাধি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে সব জায়গায় সব ক্ষেত্রে এটা বন্ধ সমানভাবে উদ্যোগ নেওয়া উচিত কিনা, এবং মাদ্রাসায় যে বলাৎকারগুলো হচ্ছে সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় মনিটরিংটা করা উচিত কিনা এবং দ্রুত বিচার সেখানেও করা উচিত? খালি বলবো না, এখানে একটু টেকনিক্যাল সমস্যা আছে। টেকনিক্যাল সমস্যাটা যেমন আপনি শাপলা হত্যার কেন পুরো তালিকাটা আসেনি জানেন? এতিম বাচ্চারা কিন্তু সবচেয়ে বেশি মাদ্রাসায় পড়ে, নাম্বার 1। নাম্বার 2, তাদের গার্ডিয়ান বলে কিন্তু কেউ নাই। আমার বলে আমার মা 2টা মাদ্রাসা চালায়, সেটা করুণ অবস্থা। শীতের মধ্যে ছোট ছোট বাচ্চার গায়ে দিলে নিচে দেওয়ার কোনো দোষক থাকে না। তাহলে এরকম একটা জায়গায় একটা বাচ্চার প্রতি মানসিক বা শারীরিক কোনো কিছু হলে সেটার জন্য যে কেউ প্রোটেস্ট করবে, সেই জিনিসটা কিন্তু আমাদের এই সামাজিক সিস্টেমেই নাই। সো আপনাকে যদি দেখতে হয় ব্যাধিটার প্রথম জায়গায় মনিটরিং সিস্টেমটা, ভাই যেটা বললো সিসিটিভি কেন 10টা না, আরো আপনাকে এগুলো সবগুলোতে আপনাকে প্রতিটা বাচ্চার আইডেন্টিফাই করতে হবে, এই বাচ্চাগুলো কার, কোন মাদ্রাসায় কতগুলো বাচ্চা। অপরাধকে সব জায়গায় সমানভাবে দেখতে হবে এবং রাজনীতিবিদদেরও আশা করি অপরাধকে সব জায়গায় সমানভাবে দেখতে হবে, এবং এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না, সমর্থন করা যাবে না। এই জায়গাতে যদি আপনি না আসেন তাহলে আপনি রাজনীতি স্ট্যান্ডবাজি বললেও ভাই আপনার রাজনীতি থাকবে না। 71 নিয়ে এখানে এম এ আজিজ একটি কথা বললেন, সেই প্রসঙ্গে শুনতে চাই। আমরা জানি যে নীলফামারী 4-এর সংসদ সদস্য মুস্তাকিম চৌধুরী তিনি বলেছেন যে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু এটা আপনি জানেন যে ইতিমধ্যে তথ্য অনেক জায়গায় এটা নিউজে হয়েছে যে তার বাবা আসলে তার জন্ম হয়েছে 1981 সালে। আপনি তো জামাতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন, তার বাবা তার জন্ম 1981 সালে, কিন্তু তিনি 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার বাবা। বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন, আপনি জানেন কিনা? আচ্ছা, আমি এই বিষয়টা আপনার কাছে আসার সময় আমি খালি ফেসবুকে দেখলাম, এর বাইরে আমি
দেখিনি। তবে আপনাকে আমি তার বক্তৃতা শুনছি। আচ্ছা, আপনাকে একটু বলি, যেহেতু ভাই বলছেন এই বিষয়ে আর করার কিছু নেই। কথা হচ্ছে এই ধরনের কাজ করা উচিত না। মুক্তিযুদ্ধকে আমি সবসময় একটা জিনিস বলছি, বাংলাদেশ জামাতে ইসলাম মুক্তিযুদ্ধে যে স্ট্যান্ডিং নিছে ভারত আধিপত্যবাদ সেটা আলাদা। এখন এই জায়গা থেকে আমাকে বের হয়ে আসতে গেলে সবাইকে মুক্তিযুদ্ধ হতে হবে তা না। আমি যেমন বলি যে মুক্তিযুদ্ধ মানে পরাধীনতা, এটা আমার স্ট্যান্ডার্ড, এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি যে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়নি, বাংলাদেশ একটা মানচিত্র পাইছে, পতাকা পাইছে, কিন্তু ভারতের আধিপত্যবাদ পাইছে। এটাকে হালাল করার জন্য ভাই যেমন বললেন যে আমি মুক্তিযুদ্ধ পরিবার হলেই যে আমাকে ওই স্ট্যান্ড থেকে বের হয়ে আসতে হবে, নট নেসেসারিলি। যেমন আর একটা জিনিস বলি যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করছে তারা তাদের লজিক দেখে বলতেই পারেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করা। যেমন গান্ধীজি কি ভারত বিভক্তির বিপক্ষে ছিলেন না? গান্ধীজি কি রাজাকার বলছে পরে 47-এর পরে গান্ধীকে কি রাজাকার বলা হয়েছে? না। আপনি একটা জিনিস দেখবেন 47 গান্ধী জিতে গেছে। না গান্ধী তো চায়নি ভাগ, গান্ধী তো লাস্ট দিন পর্যন্ত ভাগ চায় না, তাই না? তো রক্তক্ষয়ী যুদ্ধ ছিল না। না এখানে শুনে রক্তক্ষয়ী চরম দুর্ভাগ্য ছিল মুসলমানদের। বার্নিং ট্রেন এই সিনেমাটা তৈরি হয়েছে, মানে আমার বোন দেখছে, জ্বলন্ত মানুষকে জ্বলন্ত ট্রেনে আপনি পোড়ায় দিচ্ছেন, এরকম বিভৎস কাহিনী কিন্তু 71 হয়নি। আপনি 47-এ দেশ বিভাগের সময় যত লোক উদ্বাস্ত হয়েছে, যত লোক একটা চলন্ত ট্রেনে পুড়ে গেছে, তারপরে তো কেউ বলে না নেহেরু এর জন্য দায়ী, নেহেরু একটা জল্লাদ, বলেনি তো। নেহেরুকে এর জন্য কেউ বিচার চাইছে? না, বিচার চায়নি। আপনি এক কাছে দাঙ্গায় কত মুসলমান মারা গেছে কলকাতায়, সরার্দি তার জন্য বলছে, এটার জন্য সেটা তো দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, এক্স্যাক্টলি 47-এ হয়নি, সেটা আরো অনেক আগে থেকে। না 47-এ আপনি ওই প্রেক্ষাপটটা চিন্তা করেন। আপনি 71-এ কি এরকম দাঙ্গা হয়েছে? এবং দাঙ্গা হয়েছে কি বিহারীদেরকে, মুসলমানদেরকে মেরে ফেলে দিছে, মুসলমানকে মুজিব বাহিনী মেরে ফেলে দিচ্ছে। মুজিব বাহিনী স্বাধীনতা যুদ্ধের আগে ভাই বলুন, আপনি চিটাগাং, সৈয়দপুর, সান্তাহার এগুলোতে হাজার হাজার মানুষকে, আবাল বাচ্চা বৃদ্ধ বনিতা, আমি কি এটা সমর্থন করবো? জীবনেও না। আমার কাছে এখনো বলতেছি 71 শেখ সাহেব যা করে গেছেন এটা বাংলাদেশের মুখ জানেনি। এখন যে প্রসঙ্গে আসছেন এমপি সাহেব যে কথা বলছেন, না ঠিক আছে, আমি এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাই, কারণ আপনি যে কথাটা আগেও বলেছেন যে 1971-এ জামাত ইসলামের যে পজিশন ছিল সেটা আসলে তখন অনেকে বুঝতে পারেনি, পরবর্তীতে বুঝতে পেরেছে। এটা 25 তারিখের পরে তাদের এটা রাজনৈতিক ভুল, তাদের 25 তারিখের পরে সমর্থন দেওয়া কোনোভাবে উচিত হয়নি, তারা সমর্থন দিয়েছে। এই জায়গাটা হচ্ছে আমার প্রথম কথা বাংলাদেশ জামাতে ইসলাম 25শে মার্চের পরে পাকিস্তানকে কোনোভাবে সমর্থন দেওয়াটা এটা একটা রাজনৈতিক ভুল ছিল। কিন্তু কথা হলো রাজনৈতিক ভুল ডিসিশন, রাজনীতি করতে গেলে অনেক ভুল আসে, অনেক সময় অনেক ভুল হয়। তাই বলে কি আমি রাজনীতি করব না? আমার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাব না? এই জায়গাতে হচ্ছে বাংলাদেশের কথাটা যদি আজকে আওয়ামী লীগ বলে, এখন আওয়ামী লীগের কাছে চলে আসেন যে আওয়ামী লীগ আর জামাত ইসলামের মধ্যে পার্থক্যটা কি? আপনি কি পাকিস্তানের মানে আইয়ুব খান ইয়াহিয়াকে মাফ করছেন? শেখ হাসিনা আর ইয়াহিয়া এক সেম। আপনি তো বলতেছেন যারা, আপনি তো জাতীয় পার্টিকে মাফ করে দিয়েছেন বোন, জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিলেন না। জাতীয় পার্টি আর জামাতে ইসলামের অবস্থাটা এইভাবে ধরি, জাতীয় পার্টি শরিক দল কার? আওয়ামী লীগের। আওয়ামী লীগ ইয়াহিয়া আর আওয়ামী লীগ সমান। তাহলে ইয়াহিয়াকে মাফ করিনি, মুসলিম লীগকে মাফ করিনি, ওয়াইপড আউট হয়ে গেছে, আওয়ামী লীগ ওয়াইপড আউট হয়ে যাবে। জাতীয় পার্টিকে আপনি এবারে ইলেকশন করতে দিচ্ছেন, তো জাতীয় পার্টির যে ভূমিকা, সেই ভূমিকা যদি আমি বলি যে জামাত ইসলামের ভূমিকা, জাতীয় পার্টির লোক কি হত্যা করছে এবারে 96, আমরা একটা লোককেও দেখিনি, জাতীয় পার্টির একটা লোককেও দেখিনি, সেজন্য কিন্তু মামলা দিতে পারেননি আপনি। না আমার মনে হয় যে স্বাধীন দেশে যেটা হয়েছে আর একটি দেশের স্বাধীনতা যুদ্ধে দুটো এক্স্যাক্টলি সিমিলার, আপনি তুলনা করার কথা না। আমি এটা বলি আপনাকে, আমার কাছে তো মনে হয় যে প্রথম স্বাধীনতা যুদ্ধ যদি স্বাধীনতা যুদ্ধ বলা হয় তাহলে স্বাধীনতা যুদ্ধ 96, 71 না। 71 খেলে আপনি কি ক্ষমতার পরিবর্তন হয়েছে? পাকিস্তানের হাত থেকে আপনি ভারতের হাতে পড়ে গেছেন, এর বাইরে তো কিছু না। এটা আমি বলতেছি মতামত, কারণ গণতন্ত্র এটাই। আমার বিশ্বাস 71-এর 16ই ডিসেম্বর ভারত যে ছিনতাই করে নিয়ে গেল, আপনি একটা পরাধীন জাতি হলেন 16ই ডিসেম্বর থেকে। আগে ছিলেন পাকিস্তানের হাতে, এখন ছিলেন ভারতের হাতে 55 বছর। এবং এই 24 প্রথম আঙ্গুল দিয়ে দেখালো যে ভারতের দাসত্ব করো না। 96 কি হয়েছে? 96 এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে 71-এ ধরেন এখন ট্রাম্পের সাথে ইরানের যুদ্ধ হচ্ছে, কিন্তু ইসরায়েল একটা ইস্যু না? ইসরায়েল একটা ইস্যু তো। ইসরায়েল তার সুবিধাতে লেবাননে বোম করে, সে বলে দিছে আমরা নাই, ট্রাম্পকে বলে দিছে আমরা নাই। অর্থাৎ চুক্তি হয় কি হয় না এটাও কিন্তু
ইয়েতে লেগেছে। এখন আমাদের সময় মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি, সেখানে ভারত তো তার ইন্টারেস্ট দেখবেই যে পাকিস্তান তার রাইভেল, পাকিস্তান যদি ভেঙে যায় অর্থাৎ বাংলাদেশ যদি স্বাধীন হয়ে যায় তার ইন্টারেস্ট আছে, আর আমরা আমাদের দেশের স্বাধীনতা চেয়েছি। এখন যদি 71 বাদ দিয়ে কেউ 24 স্বাধীন হয় তাহলে পাকিস্তান চলে যাক, সে তো বাংলাদেশ বিশ্বাস করে না। 24 সালে তো বাংলাদেশ তৈরি হয় নাই, তাহলে পাকিস্তানে চলে যাক, ওই বিহারিদের আছে বিহারি কলোনিতে তাদের পাঠায় দিক, ওখান থেকে পাকিস্তানের সাথে আলোচনা করে তাদের পাকিস্তানে পাঠিয়ে দিক, সে তো দেশে বিশ্বাসই করে না। সুতরাং এই জন্যই বলছি যে এই দেশে আপনার বাংলাদেশ বিশ্বাস করতে হবে। আপনি পার্লামেন্টে বলবেন আমি চেতনায় মুক্তিযোদ্ধা, আমার বাপে মুক্তিযোদ্ধা, আমি শিশু মুক্তিযোদ্ধা ছিলাম, এগুলা মুক্তিযোদ্ধা কিন্তু ভিতরে ভিতরে স্বীকার করে, কিন্তু তর্কের খাতিরে স্বীকার করবে না। তো এই জন্য এই যে রাজাকার বললে না, রাজাকার কিন্তু আসলে সমস্যা না। রাজাকার কিন্তু গরিব লোক ছিল, তারা চাকরি করছে, বেতনভুক্ত চাকরি। অক্সিলারি ফোর্স বলতে আমার কাছে অরিজিনাল ডকুমেন্ট আছে, অক্সিলারি ফোর্স সহ সেদিন সারেন্ডার করছে, এবং আল বদর, আল শামস, পিস কমিটি এরা হচ্ছে অক্সিলারি ফোর্স, আরো বিনা বেতনে জামাত, আপনার নিজামে ইসলাম, মুসলিম লীগ এরা সহযোগিতা করছে। জামাত ইসলাম তো তাদের পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়েই পাকিস্তানে হানাদারকে হেল্প করেছে। এখন আপনি বলেন যে ভারতের 47 সাল আর বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে জামাতের লোকরা খবর দিয়ে মেয়ে ধরিয়ে দিছে, এটা তো ওখানে করেন নাই। নেহরুর সময় তো ওইটা হয় নাই, পড়াই দিছে, সন্ত্রাস হয়েছে, কাবু করার চেষ্টা করছে শত্রু পক্ষকে, কিন্তু আমার বোনকে আমি ধরাই দিছি, আমার বউকে আমি ধরাই দিছি, এরকম করতে করে নাই, এরকম ধ্বংসযজ্ঞ তো কেউ করে নাই। পাকিস্তানে অর্থাৎ জামাত ইসলাম যা করছে, বিশেষ করে অক্সিলারি ফোর্স, রাজাকার কিন্তু রাজাকারকে খবর দিছে, এটা ঠিক, রাজাকারও খবর দিছে। তখন যে বিবর্ষ, আমি এই জন্যই বলছি যে যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যাদের বাপে দেখে নাই, যার দাদা দেখে নাই, মুক্তিযুদ্ধের ওই বিভৎস কাহিনী কেউ এটা অনুমান করতে পারবে না। তাদের পক্ষে 24-এ সম্ভব। 24-এ তো কোটা আন্দোলন ছিল, রাজনৈতিক দল পিছিয়ে লাগছে, হ্যাঁ, আমার বাসা ছিল, আমার সাথে যোগাযোগ করছে তো, হ্যাঁ, আমি 5 তারিখ পর্যন্ত আমি টকশো করছি তাদের পক্ষে। তো ওই দিন রাজনৈতিক দলে ঢুকে ফেসিবাদ বিলোপসাই করে এটা রাজনৈতিক হাসিনার বিরুদ্ধে চলে গেছে। এছাড়া তো কোটা বৈঠক হাসিনার ডাক দিলেই তো সমাধান হয়ে যেত। হ্যাঁ, ওই যে আরুনের ভাতের হোটেলও ছিল, তখন তো ডেকে গেছিল না, তখন কিন্তু অলরেডি রাজনীতিবিদে ঢুকে গেছে। কারণ এরা সব যারা আন্দোলন করছে, যারা নেতৃত্বে ছিল, তারা কিন্তু জামাতেরও ছিল, বিএনপিরও ছিল, অন্যান্য পার্টিরও ছিল, এরকম ছিল তো, সবাই তো যার যার নেতাদের কথা শুনছে। আবার ওই আন্দোলনটা কোঠা বিরুদ্ধে আন্দোলন, শেষে এসে রাজনীতিবিদরা ঢুকে রাজনীতিকরণ করে দিছে যে ফেসিস্ট হটাও, হটে গেছে। তো ওটার সাথে ওটা তো একটা রিজন, একটা সরকারকে পতন ঘটাইছে, ওটাতে তো দেশ তৈরি হয় নাই, ওটাতে স্বাধীনতা যুদ্ধ হয় নাই, বিপ্লব হয় নাই, একটা অভ্যুত্থান করছে, একটা বেশিরভাগী শাসককে বিতাড়িত করা হয়েছে, এই তো। ওটার সাথে 71 তো ইভেন 90 সালের সাথেও তুলনা হয় না। 90-এর যে আন্দোলন হয়েছে সেটা এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী, সেটার সাথেও তুলনা হয় না। হ্যাঁ, এখানে তো সব দল জাতি রাজনৈতিক দল মিলে টিলে 24 ঘটাইছে, 5ই আগস্টের পরিবর্তন করছে। 90 তো শুধু তরুণরা করছে, ছাত্ররা করছে, 90-এর আন্দোলন ছাত্ররা করছে। আমি এই বিষয়টা একটু শুনতে চাই আপনার কাছে যে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি যেটা বলছেন যে 71 দেশ স্বাধীন হয়নি, জামাত ইসলামে যদি দেশ স্বাধীন হয়ে না থাকে তাহলে সে ক্ষমতার অংশী হতে চাইলো কেন? বিভিন্ন সময় ক্ষমতার অংশ হওয়ার জন্য তারা আন্দোলনও করেছে এবং জোটেও থেকেছে, আমরা দেখেছি। সেই বিষয়ে একটু আপনি বলবেন। আর এখন আপনার সেই সময়টা রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান ছিল এবং যে কথাটি দস্যুর হিসেবে যা করেছে সেই সময়টা রাজাকার, এবং আপনি জানেন যে তার সেই সময় অপরাধ সম্পর্কে এটা দলিলেই আছে। এই অপরাধগুলো করার পরও এখন আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ওন করার একটা রাজনীতি জামাত ইসলামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেইটা কি দ্বিচারিতা কিনা? 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কি বলছি আবার ভালো করে বলি। 71 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ছিনতাই করে নিয়ে গেছে ভারত। 71 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা ভারত ছিনতাই করে নিয়ে, গত 55 বছর আমরা পরাধীন ছিলাম, ভারতের অধীন ছিলাম, আমরা ভারতের করদ রাজ্যে পরিণত হয়েছিলাম। শেখ সাহেব যে যুদ্ধ ছিল না, যে ফিরে এসেছিল 7 দফা, এটা এভাবে আপনি 50 সময়টার কথা কিভাবে বলতে পারেন? আপনি সরলীকরণ করতে পারেন? শেষ করে দিই, আমি তো আমার মতামত দিব।
আমার মতামত, আমার জ্ঞান যত স্বল্প, সেজন্য ভাই যেমন বলছে অক্সিলারি ফোর্স, গরিব মানুষ চাকরি করতো। না, অক্সিলারি ফোর্স না, রাজাকাররা গরিব মানুষ ছিল। অক্সিলারি ফোর্স হলো ভাইয়ের কাছ থেকে আমি কিছু জিনিস শুনবো। 72 সালের পরে রাজাকারের যে তালিকা দেওয়া হলো, সেখানে সবচেয়ে বেশি আওয়ামী লীগের লোক ছিল। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যে রাজাকারের লিস্ট দেওয়া হলো, সেখানেও আওয়ামী লীগের ছিল। গত 17 বছর যদি আমার বোন বলে যে প্রমাণিত সত্য যে বাংলাদেশ জামাত ইসলাম মানবতা বিরোধী অপরাধ করছে এজ দল হিসাবে, তাহলে তার তো বিচার হয়নি। তো বিচার যতক্ষণ হয়নি, ততক্ষণ আমি আপনি জোর করে একজনকে কি করতে পারি না, বলতে পারি না যে এ মানবতা বিরোধী অপরাধ করছে। থার্ডলি, আমার জানা মতে, যেটা আমার ভাই বললেন যে কোনো মুসলমান হিসাবে কোনো মেয়েকে ধরিয়ে দেওয়া, এই ধরনের যদি কোনো কিছু হয়, যতগুলো বিচার হয়েছে সবগুলো বিচার হচ্ছে পাতানো বিচার, এবং প্রতিটা বিচার হচ্ছে জুডিশিয়াল কিলিং। সেটা জননেত্রী বেগম, মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াই বলছেন, এবং সেটা কাদেরকে নিয়ে বললেন, তিনি নাম ধরে বলছেন নিজামী সাহেবদেরকে জোর করে জুডিশিয়াল কিলিং দেওয়া হচ্ছে। সো আমি মনে হয় আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি আমাদের চেয়ে অনেক বেশি জানতেন। সো এই বিষয়ে বোধহয় আর কিছু বলা উচিত হবে না। এখন আপনার তৃতীয় অংশের যে কথাটা, কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে যায় না যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেটা কোনোটাই সত্যি না। আপনি না, আমি ঠিক কথা বলুন, আবার বলতেছি, জুডিশিয়াল কিলিং যদি কারো বিরুদ্ধে করেন এবং বিচারটা যদি আপনি একটা জিনিস, যে একটা হিন্দু মানুষ সাক্ষী দিতে চাইলো, তাকে আপনি তুলে নিয়ে গেলেন কোথায়? ইন্ডিয়াতে। আচ্ছা, সাকা চৌধুরী সাহেবের কথা বলি, স্কাইপি কেলেঙ্কারি, এই যত প্রতিটা নিয়ে একটা জাজমেন্টে দেশে লেখা হলো না। আজকে তো এগুলো সব সত্যতা না। সেই বিচারটা নিয়ে আমরা কথা বলেছি, বিচারিক হত্যাকাণ্ড, সেটা নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু আমরা সেই প্রসঙ্গে যেতে চাইছি না। আমরা এটা তো আসলে অনেক আলোচিত হয়ে গেছে, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনাদের রাজনৈতিক অবস্থান ছিল জামাত ইসলামের, সেটা ভুল ছিল, কিন্তু এখন তো আপনি এখন বলছেন ভুল ছিল না, আপনাকে বলি, আমির রেজাবাদ বলছেন, অধ্যাপক গোলাম আজম সাহেব বলছেন, অধ্যাপক গোলাম আজম সাহেব নিজে পর্যন্ত বলছেন, রাজশাহী মাদ্রাসা ময়দানে পর্যন্ত বলছেন, কথা সেটা না। এবং আরেকটা জিনিস আপনি যেটা লাস্টে বললেন, দ্বিচারিতা, এইখানে আপনাকে একটা বলি, যারাই না বুঝে এখন হয়তো ভাবতেছে, শোনেন, আজকের যে প্রজন্ম বাংলাদেশ জামাত ইসলাম করে, যেটা না, আমার কথাই বলি, আমার জন্ম 75 সালে, তাহলে আমাকে তো ওই জায়গায় আপনি কোনোভাবে কি করতে পারছেন না। কিন্তু আমি কি কানেকশন করে এটা করতে চাইবো যে আমি আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসে দেশে সেই অনুযায়ী একটা দেশ, একটা শাসন ব্যবস্থা কায়েম হোক, এটাকে বিশ্বাস করে আমি জামাত ইসলাম করি। এর সাথে একাত্তর নিয়ে আমি কোনো কিছু করি না। দ্বিতীয় আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে মুসলমানিত্ব কেড়ে নেওয়ার জন্য ভারত দায়ী, এবং ভারত কখনোই চায় না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়ায়। সেজন্য আমি ভারত বিরোধী যে শক্তি, যাকে আমি ট্রুলি মনে করি যে আসলে যার সাথে ভারত বিরোধী, মানে ভারতের আধিপত্যবাদ বিরোধী, আমি সেই শক্তিকে সমর্থন করি। আমার কাছে মনে হচ্ছে জামাত উত্তম দল, আমি সেজন্য জামাত ইসলামকে করি। এখন আমি মানে কি হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে হাজির করে প্রমাণ করবো 71 সালে জামাত ভুল ছিল না, আমি উল্টা এখন বলতেছি, সেই দিন শেখ সাহেব বা আওয়ামী লীগ যে কাজটা করছে, এবং ইন্ডিয়া যেভাবে আমার মুক্তিযুদ্ধকে ছিনতাই করে নিয়ে গেছে, এবং এটা যে তোহা ভাইরা যে কথাটা সেই সময় বলছিল সেটাই সঠিক, যে আমার স্বাধীনতা ছিনতাই হয়ে গেছে, জামাত ইসলামের সেদিনকার সেই স্ট্যান্ডিং মনে হয় ঠিক ছিল বলে আমার মনে হয়। আমার আজকে 24-এ তাই মনে হচ্ছে, সেদিনকার আশঙ্কাটা। তবে মা বোন কারো ইজ্জত যেগুলো বলা হয়, এগুলো সঠিক খালি তা না। সমস্ত বিহারীদেরকে যারা হত্যা করছে, আত্মশিক্ষিত হত্যাকারী, যেমন আপনাকে বলে, আপনি বঙ্গবীর কাদের স্মৃতিকে বলছেন, ভাইকে জিজ্ঞাসা করি, 18 ডিসেম্বর 1971 সালে এই ঢাকা স্টেডিয়ামে বিহারীদেরকে, নন বেঙ্গলির দিকে বেনেটের খোঁচা দিয়ে আপনি মেরে ফেলে দিলেন। আপনি তাকে কি বলতেছেন, বঙ্গবীর কাদের স্মৃতিকে। এবার আরো একটু বলি, 75 সালে পরে যখন আমার রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিল, এইটা শেষ করে দিয়ে আমি ভাইকে পার করে দিচ্ছি, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন, তখন আর্মির বিরুদ্ধে প্রকাশ্যে কাদের স্মৃতিকে যুদ্ধ করছে, তার বিচার কেন আমরা কেউ চাই না? এই জন্য আমি ঠিক আছে না, আমি একটু শুনতে চাই যে এই মানুষের কথা বলার স্বাধীনতা, আবার অনেকে বলে যে এই কথা বলার স্বাধীনতা যেমন এখন অনলাইনে যেভাবে অনেকে সমালোচনা করছে, সেটা কতটুকু থাকবে সে নিয়ে কথা আছে, আমরা দেখছি সেটা অনেকেই অনেক বেশি করছেন। আবার অনেক সময় দেখি যেটা
মানে সমালোচনা করলে তাকে হেনস্থার শিকারও হতে হচ্ছে। আমি আজকে দেখলাম 13ই জুন, আজকে 13 জুনের ঘটনা আমি আজকে দেখেছি, এটা বাগেরহাট 1 আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য মশিউর রহমান খানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্টে যে একজন ছাত্র নেতাকে থানায় আটকে রাখা হয়, হেনস্থা করা হয়। এখানে স্থানীয় সংসদ সদস্যের সমর্থক এবং স্থানীয় জামাত নেতা কমিটির দ্বারা তিনি হেনস্থার শিকার হন। আমি কি ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে জানতে পারি যে এই প্রবণতাকে আমরা কি ব্যাখ্যা দেব, আপনি বলেন। প্রথম একটা জিনিস বলি, এই যে আমি ইদানিং দেখি এআই দিয়ে আমি যা বানায় দিছে, মাস মিডিয়া এমন জঞ্জাল তৈরি সমাজে শুরু করতেছে, কার বিরুদ্ধে কি লাগাই দিবে আল্লাহ জানে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে আজকের এই দিনে আমাদের দেশে, এর আগেও আমি সাংবাদিকদের কাছ থেকে দেখছি বা সাংবাদিক বন্ধুরা ছিল তাদেরকে দেখছি, বা বর্ষিয়ান সাংবাদিক তাদেরকে, যেমন আমি আপনার যদি মনে থাকে আজাদ ছিল, উনি একটা ফোরাম বের করতেন, উনি লেফট ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলেন। তারপর সানাউল্লাহ নুরির থেকে জনতা বের করতেন, তার আগে যারা ছিলেন আনোয়ার মঞ্জুরা। বা আজকে আপনারা দেখেন একটা ফোরাম খোলা হয়েছে মাহমুদুর রহমান ভাইয়ের নেতৃত্বে, এবং সেখানে দিনের শফিক রেহমান সাহেব আছেন। ওখানে দেখেন তথ্যমন্ত্রী যে কি বক্তব্যটা দিলেন, আমাদের তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন ভাই। দেখেন, আমি কেন বলি যে বিএনপি থাকলে তাও আপনি গণমাধ্যম, ভাই যেটা বললাম ওটার সাথে একটু 55 বছর বলবো না, আমি দেখছি যে এর সাথে সময় বা বিএনপির সময় গণমাধ্যম যতটুকু স্বাধীনতা ভোগ করে, এই যখনই আওয়ামী লীগ 96 সালে একবার থাকলো এবং আপনার এই 2009 পর থেকে গণমাধ্যম, লেখক, কবি কারো কোনো, কেন আমি তথ্যমন্ত্রীর কথাটা বললাম, দেখেন রাষ্ট্রীয় পর্যায়ে কোন বক্তব্যটাকে ওই বক্তব্যটা বলতেছি যে ত্রিবেদীর বক্তব্যটাকে তিনি ডিফাই করে এত সুন্দর একটা কথা বললেন যে আপনি সার্কের সবাইকে নিয়ে একত্রবদ্ধ হন, আপনি বাংলাদেশের এই 20 কোটি মানুষকে নিয়ে কেন টানাটানি করতেছেন? সার্ককে তো আপনি কোনোদিন কি চান না, আপনি এই উপমহাদেশ চান না। সো রাষ্ট্রীয় ক্ষমতা, মানে রাষ্ট্রীয় একটা পদে বসে একজন ছাত্র নেতা সে কিন্তু কুণ্ঠাবোধ করেনি। সো তার এই কথাটাকে কিন্তু অন্যভাবে নেওয়ার কোনো কি নাই, মানে এখন সেই জায়গাতে আমি বলতেছি আজকে কিন্তু এই যে আমি আপনি আজকে এখানটা অনুষ্ঠানে বসে এই কথা বলি যে অনেকেই বলে আপনাকে দেখা যায়নি। একটা জিনিস চিন্তা করেন তো, ভাই বসছেন সাংবাদিক হয়তো বলছেন, তো যারা যারা প্রকৃত আওয়ামী লীগের বিরুদ্ধে বলছেন তারা গিয়ে দেশে শান্তিতে থাকতে পারছেন। আমি আপনার মাধ্যমে জানাচ্ছি যে তাদের পরিবার যারা দেশের বাইরে থাকতো তাদের পরিবারকে পর্যন্ত এখানে মামলা দিয়ে হেনস্থ করা হয়েছে। তো আপনি ভাই জানেন সাংবাদিকদের, কিন্তু সেটা তো আমরা আবার দেখতে চাই না। তাহলে এখন জামাত ইসলামের নেতারা বা কর্মীরা এ ধরনের পরিস্থিতি হয়েছে, আমি সার্বিকভাবে, কিন্তু আমি আপনাকে স্পেসিফিক কোশ্চেন করছি। আমি একজন সংসদ সদস্যের কথাই আমি জিজ্ঞেস করেছি যে তাহলে কি ক্ষমতা পেয়ে তাহলে সেই একই দানবীয় আচরণ, দানবীয় আচরণ করার কোনো সুযোগ নাই। সংসদ সদস্যের স্থানীয় যারা জামাতের নেতা সমর্থকরা এটা করেছেন। এটা আজকে মিডিয়া কি হয়েছে, ওপেন আছে বলে আপনি সংবাদ পর্যন্ত পাইলেন। মিডিয়া ওপেন না থাকলে তো পাইতেন না, তাই না? আজকে আমরা ফেসবুক বলেন বা অনলাইন বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, এটা এত স্ট্রং, যে কথা আপনি বলছেন সেটাও বলে, যেটা আপনি বলেননি সেটা বলে। আর আপনি যেটা এখনই উদ্ধৃত করেন এই বিষয়ে আমি বেশি জানি না, জানলে তাহলে আমি আপনাকে সংবিধান সংশোধনী বিশেষ কমিটিতে আমরা জানি শেষ পর্যন্ত জামাত থেকে থাকছে না। তো আপনারা ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ কমিটি, যে কমিটিতে আসলে সংবিধান সংশোধন হবে, সেখানে আপনারা কেন থাকছেন না, একটু যদি শুনতে চাই ব্যারিস্টার শাহরিয়ার কবির। শোনেন, ব্রুটাল মেজরিটির অপর নাম কিন্তু ডিক্টেটরশিপ। সেকেন্ডলি, আমি তো আপনার সাথে বসছি 270 দিন, বসে একটা ডকুমেন্টে সাইন করছি, সেটা কিভাবে পালন হবে সেটা নিয়ে কথা হবে। আপনিও বলছেন সংস্কার থেকে হঠাৎ সরে যে আপনি সংশোধন কমিটি করতেছেন কেন? কারণ এটাও আপনাকে বলে দিই, ইনশাল্লাহ এই সংশোধন করলে দেখবেন এই কনস্টিটিউশন, ইন্ডিয়ার তৈরি এই কনস্টিটিউশন সংশোধন করে আপনি কিছু করতে পারেন না, আপনার হাউজে তৈরি করতে পারেন না। জুডিশিয়ারি সেক্রেটারিয়েটের কথা বলতেছেন, 116 বাতিল না করলে জুডিশিয়ারি সেক্রেটারিয়েট করতে পারবেন না। আপনি এই কনস্টিটিউশনটা খুব চিন্তা করে এদেশের মুসলমানিত্ব কেড়ে নেওয়ার জন্য এই সংবিধান এমন ভাবে তৈরি করা আছে ধর্মনিরপেক্ষতাবাদের উপর ভিত্তি করে। এই সংবিধানে আপনি বেসিক স্ট্রাকচার সব করে দেওয়া আছে, আর যে কটা জাজমেন্ট হয়েছে তাতে আপনি এখানে হাত দিয়ে আপার হাউস করতে পারবেন না, আপনি 70 বিধি বাতিল করতে পারবেন না। কিন্তু আপনি একটা জিনিস বলেন, যা যা আমরা চাইছি, যেগুলো একটা আমরা এইভাবে কনসেনসাস আছে, বিএনপি যেগুলোতে অপোজিশন দেয়নি
সেই কয়টাও আপনি বাস্তবায়ন করতে পারবেন না, কারণ অ্যামেন্ডমেন্টের ডেফিনেশনের মধ্যে এটা পড়ে না, এটা বেসিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। না আসলে এটা নিয়ে এই আলোচনাগুলো তো আপনার কমিটিতে গিয়ে করতে পারতেন না, আপনি- আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন সংস্কার, আপনি হঠাৎ এসে না, সংশোধন করলেন, সেটা নিয়ে তো আমরা অনেক কথাই শুনছি, এখন অনেক না, না, আলাপি হচ্ছে যে তাহলে আপনি কিভাবে change সেটা করে হয়েছিল আসলেন। বিএনপির পক্ষ আপনি থেকে আমরা কথা শুনছি রাখেননি। যে আপনি নির্বাচনের কথা জন্য রাখেননি, সেখানে আমি যে ওই দোষের ভার নিব না, না। কিন্তু এখানে তো প্রসঙ্গ আছে, একটু কথা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি আসলে নির্বাচনের জন্য তখন আসলে কথাগুলোতে এই প্রসঙ্গগুলো তুলেনি, উত্থাপন করেনি, তারা আসলে চেয়েছিল এটা একদম নির্বাচন হয় ধোঁকাবাজি হয়ে গেল না? না, কিন্তু আসলে তো যে তখন তো আমরা যেরকম কিচেন ক্যাবিনেট হয়েছিল, এটা আমরা এখন শুনছি কিচেন ক্যাবিনেটের কথা, এখন আমরা শুনছি আপনাদের সংসদ সদস্য শফিকুল ইসলাম আসুদের কথা 2 ঘন্টায় ওসি চেঞ্জ করেছে, তার মানে তারা যে অভিযোগটা করে এসেছে যে এই সরকারটা আসলে জামাতের সরকার ছিল, সেটাই আসলে আদতে প্রমাণিত হচ্ছে। তাহলে যদি তাই সেই হয়ে জায়গা থাকে, থেকে তারা তাহলে আসলে- রেজওয়ানা যে বললে 168টা সিটকে 68টা করে দিছি, তাহলে জামাতের সরকার হলে তো 100টা সিট হারায় না। কে সত্যি তাহলে না, না, 2 আর এটা ঘন্টার আমার মধ্যে কথা ওসি হলো কি, আপনার কথায় যদি ধরি, কিচেন ক্যাবিনেটের শক্তিধর আমাদের বোন রেজওয়ানা আপা এবং কিচেন ক্যাবিনেট যে 3 জনের নাম দেওয়া হয়, তারা যদি সত্যি জামাতের হয়ে থাকতো, তাহলে 168টা থেকে 100টা কমিয়ে খালি 68টা করলো কেন? তাহলে তো 168টাই দিত। দ্বিতীয় কথা, যে নির্বাচনের নীল নকশা হয়েছে একটা দলকে 2/3 দেওয়ার জন্য, সেটা কি আসলে চাইলে করতে পারতেন কিনা উনি আসলে সেই সেটা প্রসঙ্গটা আছে। জামাত যদি ক্ষমতায় যদি- থাকতো তাহলে তো এটা হতো না। না, না, এবং জামাত যদি আমিরে জামাত কি ক্ষমতায়- জামাত বলছে? যদি ক্ষমতায় না থাকতো না, তাহলে না, চাইলে 12 2 তারিখে- ঘন্টা না, ওসি চেঞ্জ করতে শোনেন, পারতো আমি কিনা? আপনাকে বলি 12 তারিখে কি বলছে জামাত ইসলামে, আমিরে জামাত, সম্মানিত আমিরে জামাত বলছে 12 তারিখে যদি মেনে না নিতাম এদেশে কি হতো, গৃহযুদ্ধ বেঁধে যেত। সো না, ঠিক আছে, বিএনপি আসুক। আর বিএনপি কিন্তু বিশ্বাস করছে, বিএনপি আজকে এসে বলতেছে আমি আমার যে ইস্তেহার দিয়েছি সেটা মানি না, যে জুলাই সনদে স্বাক্ষর করছি সেটা মানি না, এটা জনগণই রাইট দিবে, আমি তার মধ্যে যাবো কেন ভাই? আচ্ছা, আমি এম এ আজিজ আপনার মন্তব্য শুনবো, কিন্তু তার আগে আরেকটি ছোট প্রশ্ন। আপনি বলছেন ইন্ডিয়ার কনস্টিটিউশন নিয়ে কোনো, আপনি সেটাকে বারবারই আপনি কনস্টিটিউশনের প্রসঙ্গ আসলে এর আগেও বলেছেন ইন্ডিয়ার তৈরি কনস্টিটিউশন। আমার কথা হচ্ছে 96 তো কনস্টিটিউশন সংশোধনের জন্য, সংবিধান সংশোধনের জন্য জামাত ইসলাম আন্দোলন করলো সেই সময়। না, না, তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সংবিধান সরকার সংস্কার না। না, 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 তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারকে এন্ডোর্স করার জন্য, সংবিধান আনার জন্য সংবিধান সংশোধন করতে হয়েছে তো, তাই না? তো তাহলে আপনারা কেন এই সংবিধান সংশোধন আন্দোলন করলেন আওয়ামী লীগের সাথে থেকে? আপনারা সংবিধানটাকে তাহলে ফেলে দেওয়ার আন্দোলন করতেন, আপনাকে তখন বাতিলের আন্দোলন একটা করতেন। কথা বলে দিই, শুনেন, ভুল ধরে নেন আপনার কথা অনুযায়ী যে তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা কেন 91 সালে বিএনপি ক্ষমতায় আসলো কিসের মাধ্যমে? তত্ত্বাবধায়কের মাধ্যমেই তো। আচ্ছা, সেই ব্যবস্থাটাই বিল দেওয়া হলো এখানে ঢুকানো হোক, যে পরপর 3টা টার্মে কি হবে। দেখেন 2001 পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক ছিল, বাংলাদেশের ইতিহাসে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু হয়েছে। 2008 সালে দেখেন তো। না, না, আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন আপনার কথা হচ্ছে যে যে আপনি এই বলছেন সংবিধান ইন্ডিয়ার ফেলে দেওয়ার সংবিধান, কথা। তাহলে আপনারা কেন আসলে সংবিধান আচ্ছা, আমার সংশোধন কথাটা করে? হলো যে এই 24-এর আন্দোলনে এই জিনিসটা শোনেন, 17 বছর না আসলে, এই 15 অ্যামেন্ডমেন্ট না আসলে আপনি এই জিনিসটা দেখতেন না। কারণ শোনেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে কিন্তু সংবিধান অনেকখানি বাদ দিয়ে দিছিল, যেগুলোকে পরবর্তীতে হাইকোর্ট কি করে দিলেন, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সব বাতিল করে দিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, 5th অ্যামেন্ডমেন্ট সব তো বাতিল করে দিলেন, দিয়ে এই 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনি কোরআন শরীফ বানা দিলেন তো। ওকে, তাহলে 15 তাহলে এই অ্যামেন্ডমেন্ট 15 হচ্ছে আসল জিনিস, তাহলে 15 অ্যামেন্ডমেন্ট ফেলে দিলেই হয়ে যায়। 15 অ্যামেন্ডমেন্ট ফেলে দিলে পুরো কনস্টিটিউশন ফেলে দিতে হবে। তাহলে আমি আসি, এম এ আজিজ আপনার মন্তব্য শুনি। বিএনপির কথা নিয়েও, বিএনপির এই যে সংবিধান সংশোধন কমিটি সেটা নিয়েও মন্তব্য করেছেন, কেন জামাত থাকছে না সেটা আমি শুনি ফারুকের কাছ থেকে। বিএনপি এখন, যেটা আমি আগেও বলেছি এখনো বলছি, যে বিএনপি যখন সংস্কার প্রস্তাব কয়েক দফা দিছিল বেগম খালেদা জিয়া, তখন শব্দটা সংস্কার লিখেছিল, এটা ঠিক। এটা সংশোধন বলেন আর সংস্কার বলেন একই কথা, কিন্তু সংবিধানে কিন্তু উনি ভালো জানে সংশোধন আছে, সংস্কার কোথাও নাই। সংস্কার নাই, রিফর্ম নাই। না, সংস্কার শব্দটা সংবিধানে নাই। হ্যাঁ, এটাই সংশোধন আছে। হ্যাঁ, সংশোধন অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, সংস্কার করতে পারবেন না। হ্যাঁ, তো সংশোধন আপনি করবেন, কিন্তু আমি দেখলাম যে সালাউদ্দিন সাহেব বলছে যে যেটা 7 অনুচ্ছেদে কিছু ম্যান্ডেটরি ইস্যু রাখছে, যেটা সংসদ শেখ হাসিনা করে থেকে গেছে, যে এটা সংশোধন করা যাবে না। তো সংসদ যদি একমত হয়, সেটা তিনি বলছেন আমরা সংসদে একমত হলে করা যাবে না কেন? সংসদ জনগণের সার্বভৌম, সংবিধান সংসদ মনে করতেছে এখন এটা থাকবে না। তো আমার বক্তব্য হচ্ছে, মৌলিক যেসব জায়গায় শেখ হাসিনা বেরিয়ে তুলে দিছে, সেই সব জায়গায় একমত হয়ে সেগুলো সংশোধন করুক।
করে ফেলুক, বাদ দিয়ে দিক। অষ্টম সংশোধনী বাতিল হলো না, সবাই ঐক্যমত হয়ে হাইকোর্টের বেঞ্চ দিয়ে দিয়েছিল। এখন যেটা বলছিলেন, আপনি চাইলে পারেন না, কারণ না, সংসদের লিমিটেশন আছে, এটা বলে কনস্টিটিউশন লিমিটেশন। আরে এখনই পার্লামেন্ট ইজ নট দ্য সুপ্রিম। কিন্তু আরেকটি ব্যাখ্যাও আছে যে ওই লিমিটেশনের কারণেই আসলে যেভাবে গণভোটটা হয়েছে সেটা হতে পারে না। না, এই কথাটা তাহলে হ্যাঁ, আপনার এই কথাটা যদি হয়ে থাকে, মানে কনস্টিটিউশনের মধ্যে থাকলে গণভোট হতে পারে না, তাহলে আপনি তো কনস্টিটিউশনের বাইরে আছেন রে ভাই। আপনি যে সরকারের মাধ্যমে ক্ষমতা আসছে সেই সরকার তো কনস্টিটিউশনের বাইরের সরকার, তাহলে আজকে আপনি কনস্টিটিউশন করতে আমি বলি জামাতকে, আমার কথা হলো আপনি তো আওয়ামী লীগের ব্যাপারে অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা যে এক্সিকিউটিভ অর্ডারে ডক্টর ইউনূস করছিল, সেটাকে বহাল রেখে আপনার সন্ত্রাস বিরোধী আইন হলো, জামাত ইসলাম বসে রইল, খুশি হইলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। হ্যাঁ, তো এটা তো আপনি খুশি হন নি? হ্যাঁ, না আমি রাজনীতি নিয়ে শোনেন, নেপালের মতো আপনি ইলেকশন 6 মাসের ভিতরে দিতেন, আওয়ামী লীগ এমনি ভেনিশ হয়ে যেত, কেউ ভোট দিত। আপনি ইউনূসের পক্ষে থেকে সরকারের পক্ষে এনসিপি জামাত থেকে সরকারের সাথে ইলেকশনটা হতে দিলেন না, এবং ইউনূসও ভাবলো যে এটার ভর করে আমি ডিপ স্টেটের কথা কইছে না সজীব ভুইয়া, 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চেষ্টা করছে, তো চেষ্টা করে দেশটারে ফোকলাও বানাইছে, দেশটা চালাতেও পারে নাই, এবং ইলেকশনটা সবকিছু অবৈধ বানাইছে। আচ্ছা, আমরা প্রোপাগান্ডা রাজনীতির কথা শুরুতে বলেছিলাম, শেষ করতে চাই সেই জায়গা দিয়ে। আমরা শুনেছি যে জামাতের পক্ষ থেকে অনেকবারই বলা হচ্ছে বর্তমান সরকারকে ভারতের দালাল, এ ধরনের কথা, দোসর, এ ধরনের কথা আমরা শুনেছি। কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী উপদেষ্টা তিনি ডক্টর জাহিদুর রহমান, তিনি আসলে দিল্লিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়লেন। তিনি একসময় পরবর্তী দিন নিজে সিদ্ধান্ত নিলেন, তিনি নিজে চলে আসলেন। এর মধ্যে দিয়ে আসলে কি বার্তা দেয়? এখনো আপনারা বলবেন ডক্টর জাহিদুর রহমান বা এই সরকার ভারতের দালাল? না, আমি একটু আগে ওর কাছে শুনি, ব্যাসে শাহরিয়ার কবির আপনার মন্তব্য শুনি একটু। প্রথম জিনিস হচ্ছে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি ভারত, যে আপনার, আমি বারবার যেটা বলি, ভারত কোনদিন আপনার বন্ধু না, শত্রু, এটা চিন্তা ভুল করেন না। এবং ডক্টর জাহিদকে অপমান না, আপনাকে আমি ব্যক্তি জাহিদ কিন্তু ওখানে যাইনি, আবার আমি বলে দিচ্ছি, আমি ডক্টর জাহিদ গেলেও তাকে ফিরায় দিল, এতে আমার কিছু যায় আসে না। কিন্তু উনি যাচ্ছে কি, উনি একটা রাষ্ট্রীয় একটা সম্মেলনে যাচ্ছে, উনি ব্যক্তিগত সফরে কিন্তু যায়নি, ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে গেলেও। তার মানে ওনাকে অপমান করা মানে এদেশের সমস্ত মানুষকে অপমান করা। সেকেন্ডলি, ডক্টর জাহিদ ব্যক্তিগতভাবে ভারতের অনেক কিছুতে অনেক বক্তব্য দেয়, যে বক্তব্যকে আমি সমর্থন করি না। সেজন্য আমি বলি আপনি এখনো বুঝতে ব্যর্থ হচ্ছেন যে ভারত আমাদের শত্রু, এবং আমি আশা করি এবারে হয়তো তার সেই শুভ বুদ্ধির উদয় হবে, যে সে বলবে যে না, আর দয়া করে আর একটা জিনিস আপনাকে বলি, ভারত না, বিরোধী দল সরকারকে চাপে রাখতে চায়। তার কি ধরনের বক্তব্য থেকে আপনি এটা বলছেন? কারণ তিনি আমার অনুষ্ঠানে অনেকবার চেয়ারে বসে থেকে কয়েকদিন আগে বলছে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, ভারতের সাথে ফ্যাসিলিটেট করতে চাই। বর্ডারের পুশিং নিয়ে বলছে ভারত ওটা ইচ্ছাকৃত করেনি। এটা কি ধরনের কথা? পুশিং করতেছে আর ডক্টর জাহেদ বলতেছে এটা ভারত ইচ্ছাকৃত করে। আচ্ছা, এই মন্তব্য যেটা আপনি করলেন, আমি এই মন্তব্যটি শুনিনি, সুতরাং এই বিষয়ে আমি কমেন্ট করতে পারছি না। আজিজ, আমি আপনার মন্তব্যটি শেষ করতে চাই, সময় একেবারেই নেই। দেখেন, এই যে এখন যে পুশিং করতেছে, এর সব ভয়াবহ ঘটনা অপেক্ষা করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ ভারত বলছে, ভারতের যে কি কামার নিরাপত্তা বিশেষজ্ঞ, তিনি লিখেছেন, একাধিকবার লিখেছেন যে তারা চিকেন নেক নিয়ে আলাদা করতে, চিকেন নেক হলো 20 থেকে 22 কিলো, সুতরাং এটাকে 150 কিলো করতে হবে। তার জন্য রংপুরকে দখল করতে হবে, রংপুরকে আনতে হবে, এটা রংপুরে কিনতে হবে $25 বিলিয়ন দিয়ে। এবং আমাদের যাদের বাংলাভাষী মুসলমান, তাদেরকে রংপুরে ঢুকাই দেবে, আর রংপুর থেকে হিন্দু এনে আজকে অমিত শাহ ভারতে নিয়ে যাবে, এবং ওখানের বুদ্ধিজীবী, বুদ্ধা সবাই এটার পক্ষে বক্তব্য রাখতেছে। সুতরাং এই যে একটা দেশ, যে তাদের যে পুশিং করার কথা বলতেছে, তারা বলে যে এই যে যুক্তরাষ্ট্র যেমন আপনার ফ্রান্সের কাছ থেকে আপনার লুচিয়ানা কিনছিল, ওরকম কিনতে বলে। তো এখন যদি না রাজি হয় বাংলাদেশ, তাহলে সামরিক শক্তি ব্যবহার করতে হবে, ওনারা দখল করে নিতে হবে। আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জের উপজেলায় বিএসএফ এর পুশিং কার্যক্রমের সহায়তার জন্য 7 বাংলাদেশিকে আপনার আটক করা হয়েছে। এখানে বর্ডার গার্ড, বিজিবি এই কাজটি করেছে। মানে সেক্ষেত্রে আসলে কোন বাংলাদেশি পুশিনে সহযোগিতা করছে, বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? না, দেখেন, বাংলাদেশে
বর্ডারে যারা জনগণ তারা তো বিজেপিকে সাহায্য করতেছে, আর আমাদের বিজেপি কিন্তু ভেরি স্ট্রং, কারণ তাদের নেতৃত্ব হলো আর্মি, বিএসএফ আর বিজেপির মধ্যে বিজেপির মধ্যে অনেক পার্থক্য, 1:5, কিন্তু ওদের সৈন্য অনেক বেশি। হ্যাঁ, বিএসএফ ওদের অনেক বেশি, ওদের টাওয়ার আছে, এই আছে সেই আছে, আমাদের এরা রাস্তায় ঘুরে বেড়ায়। এই জন্য শেষ করে দিতে হবে একেবারে। এই জন্য আমার মনে হয় এই যে এখন যে প্রতিরোধ করতেছে, এটা কিন্তু জনগণের সহযোগিতায় বাংলাদেশ করতেছে। আপনার 200-300 কিলোমিটার থেকে দূর থেকে গরু নিয়ে আসে, তখন তাকে চোখে দেখে না, এখানে একটা কয় গরু চোর, গুলি করে মেরে ফেলেন, এটা হলো না। ধন্যবাদ আপনাকে। থাকতে ইনশাল্লাহ ভারত আমাদের দখল করতে পারবে না আজকে শেষ